তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি পলাশী যুদ্ধ প্রান্তর, অর্থাৎ 267 বছর পর এই 2024 সালে দাঁড়িয়ে সেই যুদ্ধ প্রান্তর বা সেই রক্তে রাঙা মাটি এখন কি অবস্থায় আছে, সেই পলাশী প্রান্তর বা সেখানকারের এখনকারের যে পরিস্থিতি সেটা কেমন আছে, সেই সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখন এসে পৌঁছে গেলাম পলাশীতে। আর আমি জার্নিটা শুরু করেছিলাম রানাঘাট থেকে। আমার বাড়ি যেহেতু বনগাঁও, জন্য আমি রানাঘাট থেকে মাত্র 25 টাকার বিনিময়েতে চলে আসলাম পলাশী, ভারতের সেই ঐতিহাসিক স্থান। তো চলুন সামনে গিয়ে আপনাদের সেই আমাদের যে আজকের মেন ডেস্টিনেশন সেখানে নিয়ে যাই। তো পলাশী স্টেশন থেকে আমরা বেরিয়ে আসলাম। তো স্টেশন থেকে কিন্তু এই জায়গায় যে মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে 5-6 নাম্বারের দিকে, তো এই জায়গাটা দাঁড়িয়েই থাকে। আর আপনাদের এই 5-6 নাম্বার থেকে মানে নেমে গিয়ে ওই পাশে আছে, ওখান থেকে অটো টোটো সব কিছু পাওয়া যায়। তো ওখান থেকে গিয়ে পলাশীর বাজারে উঠতে হবে। তো এই যে মালগাড়িগুলো দাঁড়ানো দেখতে পাচ্ছেন, তো এই সামনে যে একটা বগি স্প্লিট করা আছে মাঝখানে ফাঁকা, এই জায়গাটা দিয়ে ঢুকতে হবে বাজারে। তো চলুন। তো পলাশীটা আজকে মানে যে বাজারের প্রান্তটা রূপটাই পুরোটাই আলাদা, কেননা এখানে অনেক কটা বিল্ডিং ছিল যেগুলো ভেঙে দিয়েছে। এখানে কিছু দোকানপাট ছিল, দেখেন ভেঙে দিয়েছে, মনে হয় লাইন টাইন বা কিছু হবে। আর এখানে বিক্রি হচ্ছে মাছ, পলাশীর মাছ। তো আমরা ওই সামনে টোটো স্ট্যান্ডে যাব। তো পলাশী বাজার থেকে আমরা টোটোটা করে নিয়েছি, আর টোটোতে আমাদের মনুমেন্ট পর্যন্ত যেতে ভাড়া লাগছে মাত্র 10 টাকা করে। তো এখন এসে পৌঁছালাম পলাশী মনুমেন্টের মোড়ে একদম। আর এখান থেকে এই যে সোজা যে রাস্তাটা গেল ওটাই হচ্ছে স্মৃতিসৌধ বা মনুমেন্ট। তো চলুন ওদিকে যাই। তো আপনারা একটা জিনিস দেখুন, আপনারা কেউ যদি এসে পরিবার সমেত মানে এই পলাশীতে যদি আপনাদের সময় কাটাতে হয়, এখানে একটা অতিথি নিবাস ও রেস্তোরাঁ রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা প্রচলিত। তো এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারেন। তবে এখানে এসি ফেসিলিটি, আরও বিভিন্ন ধরনের ফেসিলিটি, আর রুমগুলো খুব মানে প্রিমিয়াম রুম থেকে ইকোনমিক্যাল রুম সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো এই জায়গাটা একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে হচ্ছে জায়গাটা, অতিথি নিবাস, খুব সুন্দর আম্র কাননে ঘেরা আর ছায়া জায়গা, বেশ ভালো মনোরম। তো এখানে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই আশেপাশে কিছু দোকান আছে, মানে ফাস্ট ফুড নেই, তবে সাধারণ চা বিস্কুটের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। ওই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মনুমেন্ট। কি মোটা মোটা দেবদারু গাছ, এই গাছগুলো কত যে পুরনো তা আমার জানা নেই, তবে ভীষণ মোটা। আচ্ছা দাদা, এই যে দেবদারু গাছ এগুলো কত দিনের পুরনো? এগুলো প্রায় আমাদের মনে নেই, আমাদের বয়ে মানে 100 বছর আপ। 100 বছর আগে, ওর জন্যই এতটা মোটা মোটা। হ্যাঁ, 100 বছর আপ। আচ্ছা আচ্ছা, আপনারা? আমরা বনগাঁ থেকে এসেছি, এই আপনাদের এই পলাশী মনুমেন্ট। আচ্ছা, এর ভেতরে কি মানে কোনো লোকজন বসবাস করে এই গ্রামটা যে যুদ্ধক্ষেত্র? ওই যে যেটা আছে, স্ট্যাচু আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা সব লেখা আছে, সব কিছু লেখা আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এই গ্রামের চাষিরাই ওই জমিটাকে ইউজ করে চাষ করে। তা আচ্ছা, ওখানে তো হচ্ছে ওই এটা তো খৈতান কোম্পানির জায়গা নাকি? না, এগুলো খৈতান কোম্পানি নয়, এগুলো হচ্ছে আপনার পার্সোনাল প্রপার্টি নাকি? না, ও সেই নবাব মানে আমাদের নবাব সাহেবের। আচ্ছা আচ্ছা, পার্সোনাল প্রপার্টি। ও আচ্ছা আচ্ছা, সেটা সেইভাবেই আছে। আমাদের পাবলিকরা এখন। আচ্ছা, এখানে একটা বাংলো আছে না? আছে। এই আচ্ছা, ওই যে এটা গভর্নমেন্টের বাংলো, তো এই বাংলোটায় মানে কারা থাকেন? ওটা বাইরে থেকে অতিথিগুলো আসে, মানে গভর্নমেন্ট যে সমস্ত উচ্চ পদস্থিকার যে সমস্ত লোকজনেরা, তাই তো? ওনারা এসে তখন এই জায়গাটায় থাকে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। তো এই যে হচ্ছে মনুমেন্ট, আর তার পাশে একটা বাংলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এই যে বাংলোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলোটা কিন্তু মানে যেই সময় সরকারি কোনো উচ্চ পদস্থ কর্মচারীরা এখানে আসেন এই জায়গাটাকে ভিজিট করার জন্য, যেহেতু এটা সরকারের অধীনে, তখন কিন্তু ওনারা এই বাংলোতে থাকেন। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। তো এই যে হচ্ছে সেই পলাশীর 3 জুন 1757 ব্যাটেল ফিল্ড, তার মনুমেন্টটা হচ্ছে আপনাদের সামনে চোখে। দেখেন এই যে সেই ঐতিহাসিক মনুমেন্ট, কি সুন্দর লাগছে।
দেখতে। তবে এই মনুমেন্টটা কিন্তু একটা দুঃখের স্মৃতি। তো ঠিক 267 বছর পর যখন এই পলাশীর প্রান্তরে আর কি যেখানে হয়েছিল এই সেই যুদ্ধটা, তো পলাশী স্মৃতিসৌধটা সবাই দেখতে আসে, কিন্তু এই স্মৃতিসৌধটা বা এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল তো সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি এই যে স্মৃতিসৌধটা, সেই স্মৃতিসৌধটা কিন্তু তৈরি করেছিল ইংরেজরা তাদের বিজয়ের উপলক্ষে। তো সেই স্মৃতিসৌধটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু খুবই দুঃখের কারণ, তার কারণ এই পলাশী মনুমেন্ট বা এই 1757 সালে 3 জুন যে সময় আমাদের ভারতের মানে স্বাধীন সূর্য অস্ত গেছিল, ঠিক সেই সময় কিন্তু আমাদের দেশে 200 বছরের জন্য ইংরেজরা আমার দেশকে অধিগ্রহণ করেছিল, তারপর 200 বছর ধরে চালিয়েছিল সেই অকথ্য অত্যাচার। কিন্তু এই যে বিষয়টা আজ 267 বছর পর এই জায়গার মানুষরা বা এই পলাশী স্মৃতিসৌধর আশেপাশে যে সমস্ত গ্রামবাসীরা বা সেই ব্যাটেল ফিল্ডটা কেমন আছে এখন, সেটাই আপনাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে দেখাতে এসেছি। তো চলুন। আর এপাশ থেকে গিয়ে সামনে রয়েছে আরও 3 জনার স্মৃতিসৌধ, তো চলুন আপনাদের দেখে নিয়ে। তো এখানে দেখেন প্রাঙ্গণের ভেতরে ঢোকার পরে এখানে যে কিছু মানুষজন বাস করে বা চাষাবাদ করে তার ছাপ কিন্তু এই সেই রক্ত ভেজা মাটিতে বোঝা যাচ্ছে। কিছু চাষিরা যাচ্ছেন ওদিকে চাষ করতে। তো চলুন আমার সাথে এই সমস্ত জায়গাটা ঘুরে দেখবেন, সাথে এর ইতিহাসটাও আপনাদেরকে জানাবো। তো এখানকার রাস্তাটা একটু দেখেন, আমরা যাচ্ছি 3 জনের সমাধিসৌধ যেটা রয়েছে সেটা রয়েছে এক মাঠের মাঝখানে। তো এখানকার পরিবেশটা দেখেন, চারি সাইডে কত তাল গাছ, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানকার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু একদম কর্দমক্ত। আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, সেই জমি কিন্তু এই পার্শ্ববর্তী যত লোকজন আছে তারা সবাই চাষবাস করেন, এইটাই সেই যুদ্ধক্ষেত্র। তো এই রাস্তা দিয়ে যে ট্রাক্টর চলে আপনারা সেটা বুঝতে পারছেন দেখে। তো চলুন। তো দেখুন এরকম পরিস্থিতি রাস্তাটার। তবে আমরা একটু বাঁক রাস্তা দিয়ে মাঠের মাঝখান দিয়ে যাব, ওর জন্য আমরা এই রাস্তাটা বেছে নিলাম পাট গাছের তলা দিয়ে, পাট গাছের পাশ থেকে। তো চলুন এই রাস্তাতে গিয়ে ওই সামনে গিয়ে আমাদের উঠতে হবে। তো এবার উঠে গেলাম মাঠে, আর এই মাঠ থেকে আমাদের হাঁটা শুরু করে সোজা যেতে হবে ওই যে একটা বড় গাছ দেখা যাচ্ছে, এই যে গাছটা ঠিক ওই জায়গাটায়। তো আমি এখন যেই প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছি সেই প্রান্তই কিন্তু যুদ্ধক্ষেত্র বা পলাশী ব্যাটেল ফিল্ড। এই যে দিগন্ত বিস্তৃত যত মাঠ দেখতে পাচ্ছেন, এই জায়গায় আরও আমবাগান ছিল। তো এখন যে সমস্ত চাষিরা এই জায়গাটাকে চাষযোগ্য করে তারা চাষ করছেন, তখন কিন্তু ছিল শুধু আমবাগান। রক্তে রাঙা মাটির মধ্যে এখন কিন্তু ফসল করছেন সে সমস্ত চাষিরা। তো সেই জায়গা দিয়েই আমি যাচ্ছি। তো এই জায়গার দৃশ্যটা একবার ভাবুন, কি সুন্দর লাগছে, দুটো তাল গাছ, আর ওই জায়গাটায় খুব সম্ভবত একটা বাড়ি মতো মনে হচ্ছে, জানি না কি, তবে সামনে গেলে বুঝতে পারবো। তবে এখানে কিন্তু প্রচুর তাল সারি দিয়ে রয়েছে তাল গাছগুলো। তো আজকের আকাশটাও রয়েছে কিন্তু মেঘলা, পুরোপুরি মেঘলা নেই। যে সময় আমাদের বাংলা স্বাধীনের জন্য শেষ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই স্থানে, সেই দিনও কিন্তু আকাশ মেঘলা ছিল বা বৃষ্টির কারণে সিরাজউদ্দৌলার সমস্ত গোলা বারুদ নষ্ট হয়ে গেছিল। এবং সাথে আমাদের যে আরেকজন আছে যার কথা ইতিহাসের পাতায় লেখাই আছে, মীর জাফর নামে, সে কিন্তু অর্ডারটা দেয়নি বলে আমাদের এই যুদ্ধটা মানে ইচ্ছা থাকলেও শক্তি থাকলেও সেই যুদ্ধটা না করে আর কি বাংলাকে সম্পূর্ণ ইংরেজদের হাতে নিয়োজিত করতে হয়েছিল। যদিও আপনারা 1757 সালে 3 জুন যে বাংলা স্বাধীনের জন্য সর্বশেষ যুদ্ধ সংগঠিত, এটা ইতিহাসের পাতায় আপনারা সবাই পড়েছেন বা সবাই জানেন। যেহেতু আমি সেই স্থান দিয়ে এখন যাচ্ছি, সেই স্থানটাকেই পরিদর্শন করতে এসেছি, ওর জন্য কিন্তু সেই জায়গার সমস্ত কথাগুলো, আমার পড়া কথাগুলো মনে পড়ে যাচ্ছে বলেই আমি বারবার সিচুয়েশান অনুযায়ী সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখেন কত সুন্দর তাল গাছ দিয়ে এই জায়গাটা পরিবেষ্টিত, আর এই যে রাস্তা চলে এসেছি সামনে আমরা, চলুন। তো দেখুন এই সেই ঐতিহাসিক স্থান। তো চলুন এই ঐতিহাসিক স্থানের সামনে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই এখানকার নেম প্লেটে কাদের নাম দেওয়া হয়েছে। তো এইটার যে অবস্থা এখন হয়ে রয়েছে, এটা এই বিস্তৃত এলাকা জুড়ে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এইটা রয়েছে একেবারে খোলা আকাশের নিচে। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসের একটা স্মৃতি। তো এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, আমাদের ভারতবর্ষের যে রক্তে রাঙা মাটির ইতিহাস, সেটা কিন্তু মুছে যাবে।
ইংরেজরা যে অকথ্য অত্যাচার করেছিল সেই জিনিসটা কিন্তু মুছে যাবে। তো এটার অবস্থা এখন এরকম হয়ে রয়েছে। তো চলুন সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এই পার্শ্ববর্তী এলাকায় কত জঙ্গল, মানে সাপেরও ভয় লাগছে। আর এখানে যত ক্ষেত খামার দেখতে পাচ্ছেন সমস্ত চাষিরা কিন্তু চাষবাস করেছে। তো চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু এলাকা বাসিন্দারাও রয়েছে, আর সাথে রয়েছে রাজেশ দাও, আমার ভাই রূপেশ। নবী সিং হাজারি, আর এখানে রয়েছে ব্রেভ অ্যান্ড ডিভোটেড বক্সি মীর মদন অ্যান্ড বাহাদুর আলী খান। আপনারা বুঝতে পারছেন এখানে যে নেম প্লেটগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কালের নিয়মে বা যেহেতু খোলা আকাশের নিচে আছে তার জন্য কিন্তু আস্তে আস্তে ম্যাশড হয়ে যাচ্ছে। আর এখানেও দেখেন এর ইতিহাসটা, কবে কি এই মনুমেন্ট তৈরি করা হয়েছিল সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে। কিন্তু এটা কিন্তু ওই আমি যেটা একটু আগে বললাম ঠিক সেই প্রকৃতির পরিস্থিতিরই শিকার হচ্ছে এই জায়গাটা। তো আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো সাধারণ মানে যুদ্ধ ছিল না। এটা ছিল আমাদের ভারত তথা বাংলা, বিহার, উড়িষ্যা তাদের স্বাধীন লড়াই। তো শেষ রক্ষাটুকুও হয়নি। আপনারা জানেন যে ঘটনাটা কি ঘটেছিল, সেই স্থানেই এখন আমি এসে দাঁড়িয়ে আছি। তো সেই ফিলটাই হচ্ছে আমার এখন। তো যাদের স্মৃতিসৌধ এই মাঠের মাঝখানে ভরা জঙ্গলের মাঝখানে আপনাদেরকে দেখালাম, সেই তিনজনই কিন্তু মানে বাংলার যে স্বাধীন নবাব, শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তার সাথে শেষ রক্ত বিন্দু দিয়ে পর্যন্ত তারা লড়ে গেছিলেন। ওর জন্যই তাদেরই স্মৃতির উদ্দেশ্যে এই জায়গায় সেই সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। সবাই আসে পলাশী ঘুরতে, কিন্তু এই জায়গাটায় মানে প্রাকৃতিক দুর্যোগ বা জল বর্ষার কারণে এই জায়গা কিন্তু পৌঁছাতে পারে না, এই জায়গায় আসতে পারে না। তা যারা ঘুরতে আসে তারা অনেকেই আসতে পারেন, অনেকেই আসতে পারেন না। কিন্তু এই জায়গাটার অবস্থা একেবারে এখন জরাজীর্ণ হয়ে রয়েছে। তবে আস্তে আস্তে হয়তো এই স্মৃতিও হয়তো থাকবে না আর। তো আপনারা ভাবুন, আজ থেকে 267 বছর আগে আপনারা 1 মিনিটের জন্য ফিরে যান সেই জায়গায়। তো আপনারা ভাবুন এই চারিপাশের এই প্রান্তর পুরো আমবাগান, এবং সেই দিনের কথাই ভাবুন যেই দিনকে এই সংগঠিত হয়েছিল আমাদের ভারত, এই বাংলা স্বাধীন করার জন্য যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল তখনকারের অবস্থা একবার ভাবুন। আমার চোখ বন্ধ করলেই বইয়ের পাতায় ভেসে উঠছে কিভাবে সেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। ঠিক সেরকম ধরনের একটা অনুমান করতে পারছি। আজ সেই মাটিতে দাঁড়িয়ে আছি। তো এইটা কিন্তু আমাদের ভারতবাসীর একদম একটা খুব দুঃখের বা বেদনার, বা তারপরে কিন্তু 200 বছর ইংরেজের শাসনাধীন থাকতে হয়েছিল আমাদের। তো সেই জায়গায় এখন উপস্থিত রয়েছি। তো চলুন এবার সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানকার যে গ্রামবাসীরা, এখানে যে সমস্ত অনেক লোকজনরা আছে চাষ করেন এবং এখানকার কিছু মানুষজনও থাকেন, তা তাদের মুখ থেকেও তাদের এখানে থাকার যে অভিজ্ঞতা সেই জিনিসটাও শুনে দেখব। তো এখানকার গ্রামবাসীরা দেখুন এই জায়গাটাকে ব্যবহার করে তারা পাট ধুচ্ছেন। কাকু, এই পুকুরে কি মাছ আছে? আপনাদের বাড়ি কোন জায়গাটায়, কোন পাশে? এই 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 পলাশীর এই যুদ্ধ প্রাঙ্গণের মধ্যেই? আপনারা কত বছর ধরে আছেন এখানে? 50 বছর। আচ্ছা, এই জায়গাটায় থাকার জন্য কি গভর্নমেন্টকে কোনো চার্জ দিতে হয়? তো কোনো টাকা পয়সা দিতে হয় না? তাহলে ও আচ্ছা, আপনাদের নামেই হয়ে গেছে। দেখেন, ও আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামটা কোন পাশে? ও এই পাশের দিকে, তাই তো? তো রোদ্রে হাঁটাহাঁটির পর খুব সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আমরা তিনজন একটু বসে নিই। আসো। রাজেশ দা গান করছে, আপনারা শুনতে পাচ্ছেন। আর এই জায়গাটার দৃশ্যটা দেখেন কতটা সুন্দর লাগছে। তাল গাছ, খেজুর গাছ, খুব সুন্দর লাগছে কিন্তু। তো যেই ঘরটায় বসেছি দেখেন, এখান থেকে তাল গাছ থেকে এনাদের পাড়া বাবুই পাখির বাসা। তো বাসাটা কত সুন্দর লাগছে। এই বাসা কিন্তু অনেক দুর্মূল্য, অনেক দামে বিক্রি হয়, লোকে ঘর সাজানোর শোপিস হিসাবে ব্যবহার করে। তো এনারা একদম এই যে রাস্তার সামনে পড়ে গেছে বলে তার ওনাদের নিজেদের এই ছোট্ট টং মতো করা একটা বিশ্রামাগার এই জায়গায়, মানে সমস্ত চাষিরা যে সময় মানে চাষবাস করে এই টোটাল জমিটাকে তাদের যেটুখানি যা আছে চাষ করার পরে যে সময় বাড়ি ফেরে বা খাবার দাবার খায় তখন ঠিক এই জায়গাটায় বসে খায়। আর এই যে সামনে তাল গাছ, এখানেই রয়েছে বাবুই পাখির বাসা। তা সেটা কিন্তু এখানে এরকম সাজিয়ে রেখেছে। আর তাল গাছে যে বাবুই পাখির বাসাগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
দেখেন এখানে কত রয়েছে বাবুই পাখির বাসা তাল গাছটায়, খুব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা আপনারা কি মনুমেন্টের ওটা দেখতে যাচ্ছেন? হ্যাঁ ওটা তো দেখতে যাচ্ছি, আমাদের বাড়ি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বাড়ি? হ্যাঁ ও মুর্শিদাবাদ। আচ্ছা, আপনি আর ওই কাকু? আচ্ছা আমরা ওই ঘুরতে এসেছি। ঘুরতে এসেছেন? হ্যাঁ। ও আচ্ছা। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনগাঁতে। বনগাঁ? আচ্ছা তোমরা দেখতে এসছো না? হ্যাঁ 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 দেখতে এসেছি। ভালো থাকবেন, যান। হ্যাঁ ভালো। তো দেখেন এই দুই কাকু দেখতে এসছে এই জায়গাটা, ভালো আছেন তো? হ্যাঁ ঠিক আছে, যান দেখে আসেন। ঠিক আছে। তো এই বাবুই পাখির বাসা সম্বন্ধে আপনারা হয়তো অনেকে জানেন, তবুও আপনাদের একবার জানিয়ে রাখছি। তো এই বাবুই পাখির বাসার ভেতরে প্রবেশ করছি আমরা এখন। দেখুন এই যে ছোট্ট কাদার মতো একটা আবরণ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডান দিকে। তো এই যে কাদার আবরণটা, এটা পাখিরা কি করে, যে সময় এই বাবুই পাখির বাসাটা তৈরি করে তারপরে এই কাদাটাকে তুলে এনে ওই জায়গায় লাগিয়ে দেয়। এটা কি হয়, রাত্রেবেলা এনারা এই বাবুই পাখিরা কিন্তু মানে যত জোনাকি আছে জোনাকিগুলোকে ধরে এনে মুখ উল্টে ওর মধ্যে পুঁতে রাখে, আর সেই জোনাকি কিন্তু এই বাসাটাকে সম্পূর্ণ মানে আলোকিত করে রাখে। তো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস, এতদিন উপর থেকে দেখেছি, আজকে অনেক দিন পরে দেখে আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হলো আমার। তো এই হচ্ছে সেই রক্তে রাঙা মাটির গ্রাম। এখন 267 বছর পর 2024-এ এসে দাঁড়িয়ে এই অবস্থায় রয়েছে। তো এখানে রয়েছে কিছু গ্রামবাসী, তো চলুন চেষ্টা করি তাদের সাথে কথা বলার। যদিও তারা এখন তাদের বিভিন্ন দৈনন্দিন কর্মকাজে ব্যস্ত আছে, তবু চেষ্টা করছি কথা বলার। দেখেন এই জায়গাটা বা এই পাড়াটার নাম নিশ্চয়ই পলাশি পাড়া বা পলাশির চর। দেখেন এই জায়গাটার কী অবস্থা। তো সামনে একটা বিরাট বড় বট গাছ, এখানে প্রচুর বাদুড় বা কিছু ঝুলছে। আচ্ছা কাকিমা, এই যে এই আওয়াজটা হচ্ছে, এটা কিসের? বাদুড়ের? ও আচ্ছা, আপনারা এখানকারের বাসিন্দা তাই তো? কত বছর ধরে আছেন আপনারা এখানে? কত বছর তাও? আমাদের বাড়ি হচ্ছে ভেতরে, এখানে এসছি আমরা মোটামুটি 55 বছর। 55 বছর? আচ্ছা আপনারা তো এই রক্তে রাঙা মাটির ইতিহাস তো জানেন নিশ্চয়ই? কিছুটা গল্প জানি, সেটুকু না যেগুলো শুনেছি আর কি দাদুদের মুখে, মানে আমরা তার যুদ্ধের ব্যাপারটা দেখিনি না, সেটা না, মানে আপনাদের দাদু টাদু তারা ভালো আর কি জানে তাই তো? যে গল্পগুলো দিত সেই গল্পগুলো শুনেছি যে এরকম এরকম পরিস্থিতি, এই ব্যাপার, সেইগুলোই যা। ও আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা জমি টমি চাষবাস করে কাজবাজ করেন তাই তো? আর আপনাদের এই জায়গায় টোটাল কতগুলো পরিবার আছে এই পলাশির যুদ্ধ প্রাঙ্গণে? অনেক আছে আমাদের এখানে, ধরেন 6-7 ঘর আছে আমরা এখানটায় ও আচ্ছা পলাশির প্রাঙ্গণে। আচ্ছা আচ্ছা। আর ওই ভিতরে আছে। আপনি এই যুদ্ধের ঘটনাটা জানেন? না, আমি কি করে জানবো? আপনি জানেনই না? আমরা বলতে পারবো না, এই বয়স্ক লোক দাদু টাদু এরাই হয়তো সব। এই সেই প্রাঙ্গণ সারা ইতিহাসের পাতায় লেখা আছে, ইতিহাসের ময়দান, সেটাই জানি এখানে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের পরেই কিন্তু মানে ইংরেজদের হাতে আমাদের সমস্ত ভারতবাসীকে 200 বছরের রাজত্ব করতে হয়েছে, মানে গোলামি করতে হয়েছে আর কি। তো ঠিক আছে, রান্না বান্না করছেন, কাজ করছেন। আপনাদের জমি টমি সব ওই দিকটায় নাকি? হ্যাঁ, ওই মাঠে আছে। ও আচ্ছা আচ্ছা। যাই আপনাদের, মিন মদন মহল্লা। হ্যাঁ হ্যাঁ দেখে এসছি ওটা আমরা, হ্যাঁ হ্যাঁ দেখে এসছি। আর এই যে ওখানে তো লেখাই আছে। হ্যাঁ, আর এই তো নবাবের কাছেও লেখা আছে স্মৃতি সব কবে কারে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে। আপনাদের এই গ্রামটাই ঘুরে দেখতে এসছি। আচ্ছা, যাই ঘুরে আসি। হ্যাঁ ঘুরে আসেন। আচ্ছা আচ্ছা। আসবেন আবার? হ্যাঁ অবশ্যই। তো আপনারা শুনলেন, এটা হচ্ছে একেবারে পলাশি মনুমেন্ট, তার সামনে থেকে এসেই যে প্রথম যে বাড়িটা, সেই বাড়িটায় আমরা ঢুকলাম। হ্যাঁ, এখানে একটা সামনে বট গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে লক্ষ লক্ষ বাদুড়। তো সেই বাদুড় আওয়াজ করছে, আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন। তো আপনাদের একবার সেই বট গাছটা যে কতটা বিশাল সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আপনারা আওয়াজটা নিশ্চয়ই হয়তো শুনতে পারছেন। আর কত বাদুড় এখানে ঝুলে রয়েছে আপনারা একটু লক্ষ্য করুন, বুঝতে পারবেন। তো আপনাদের এইবার সেই যুদ্ধ প্রাঙ্গণের মধ্যে যে গ্রামটা, সেই গ্রামটায় যে কতজন মানুষ বাস করে বা কি তাদের অবস্থান, দেখুন সামনে একটা বাড়ি রয়েছে টিনের, আর তার যাওয়ার রাস্তাটা আপনারা বুঝতে পারছেন যে কেমন ভরা জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে যে মাত্র একজন মানুষ হেঁটে যায় কিনা সারাদিনে তারও কোনো ছাপ পাওয়া যায় না। তো বাড়িটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে সেই প্রকাণ্ড বড় বট গাছ, যার মধ্যে রয়েছে বাদুড় বাদর দুটোই। তো
তো আপনাদের যে বড় প্রকাণ্ড বটগাছটা দেখলাম, এই স্থানেরই যে গ্রাম বাসিন্দা তার কাছেই বা তার মুখ থেকে শুনে দেখব এই গাছের একটা পুরনো ইতিহাস আছে সেই ব্যাপারটা। আচ্ছা, এই যে বাড়িগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কি কেউ থাকে না নাকি? এখন বর্তমানে এখানে কেউ নেই, এনারা এখন অনেক দূরের দিকে আগিয়ে গেছে, কেননা এখানে লোকজন সংখ্যা কম আছে বলে ওরা গ্রামের দিকে ভেতরের দিকে চলে গেছে, যেদিকে পাকা রাস্তা আছে সেই দিকটায়। এই যে গাছটা, এই গাছটা অরিজিনাল, যেটা গাছের গোড়া, সে গোড়া নেই। ও আচ্ছা আচ্ছা। এগুলো সব নামালের ওপরে আছে। এই গাছটা ছিল মোটামুটি 8 থেকে 9 বিঘা জমির ওপরে। এই গাছটা 8 থেকে 9 বিঘা একটা বট গাছ? একটা বড় গাছ 8 থেকে 9 বিঘা জমির উপরে ছিল, এত বড় ছিল বট গাছ। এই গাছটা ওদিকে ওই যে বাঁধ দেখা যাচ্ছে, বাঁধের যে ঢালে নেমে আসলেন ওই অবধি ছিল। এই বাড়িগুলোর ওপর দিয়ে সম্পূর্ণ টোটালটা ওদিকে ওই পর্যন্ত এই এরিয়াটা নিয়ে বিরাট বড়। এসব অরিজিনাল ডালগুলো নেই, এই মাত্র 2-3। এগুলো যে ঝুড়িগুলো নেমেছে তাই দিয়ে আবার তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ, এই যে 3টে ডাল আছে আগেকার। আচ্ছা আচ্ছা। বাঁশি গাছের ডাল ছিল, ডালগুলো সব শেষ হয়ে গেছে বলে এই যে দেখা যাচ্ছে এই যে গুড়িগুলো, এইগুলো এই ডালগুলো ছিল ওই পর্যন্ত। এই যে ডাল, এই যে একটা ডাল, ওই ডালটা ছিল ওই জলের ধার অব্দি। ওইগুলো এখন কি হয়েছে? ওইগুলো কিভাবে মানে আস্তে আস্তে নিজের থেকে ভেঙে যাচ্ছে, নিজের থেকে ভেঙে যাচ্ছে? নিজের থেকে ভেঙে যাচ্ছে, মানে বয়স হয়ে গেছে। আচ্ছা, এর পুরনো কোনো, এই বট গাছকে নিয়ে কি পুরনো কোনো, সেই পুরনো দিনের কোনো ইতিহাস আছে? পুরানো দিনের বলতে ওনারা আগে আসতো, ইংরেজরাও আসতো, ওরাও সেখানে কিছুটা ব্যবস্থা করতো, মানে ফটো করতো, ভিডিও করতো, যে নবাবের যুদ্ধের আগেকার জিনিস তার স্মৃতির জন্য তারা এই জায়গাটা বাঁধানোর জন্য মেলা কিছু ভেবেছিল। কিন্তু মানে সরকার কর্তৃপক্ষ? হ্যাঁ, কিছু আচ্ছা। পয়সা কিছু আসলে সেটা হয়তো 5 জনে খেতে খেতে শেষ হয়ে এই পর্যন্ত আর পৌঁছায় না। ও আচ্ছা আচ্ছা। যুদ্ধের ব্যাপারটাও তাই মাঠে মাঠে মেলা সমাধি করা ছিল। আমাদের জ্ঞানেই মেলা সমাধি দেখা আছে, কিন্তু সেই সমাধিগুলোকে যার যার জমিতে পড়েছে কেউ টেপ নেয় না, সেই সমাধিগুলো ভেঙে দিয়ে সমান করে দিয়ে জমি তৈরি করে নিয়েছে। সংরক্ষিত করা হচ্ছে না না না, কেউ নেই এই ব্যাপার দেখাশোনার জন্য, কেউ নেই। আর বিশেষ করে যারা উচ্চপদস্থ কর্মচারী আছে, যারা এইসব আমাদের পশ্চিমবঙ্গ সংস্কৃতি দপ্তর থেকে যারা ইয়ে করে, তারা এসে মনে হয় মাঠের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে যায় না। ওদিকে যায় না বলতে ওই সামনেটুকুন একটুখানে যা দেখলো আর এই বাংলোতে থেকে বেরিয়ে যায়, ওখান থেকে ঘুরে চলে যায়। এবার কিছু টাকা পয়সা যেটাই আসে, এই যে কিছুদিন আগে আসলো একটা কাজ করার জন্য, এখানে যুদ্ধের সব কিছু ম্যাপগুলো বানানোর জন্য এসেছিলো, যে এখানে বড় বড় পুরানো গাছগুলো ছিল, গাছগুলোকে কেটে কুটে বিক্রি করে দিল। তারপরে আর তার মানে আমাদের এই যে ভারতের ইতিহাসে 200 বছরের ইংরেজের রাজত্ব করেছিল, মানে যেই যুদ্ধের কারণে, সেই যুদ্ধের যে যত স্মৃতিসৌধগুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গেছে, শুধু মীরমদন মোহনলালের ওই স্মৃতিটুকুনই আছে, তাছাড়া কিছু নেই। আর মনুমেন্টটা, হ্যাঁ, এই মনুমেন্টটা তো ইংরেজরা তাদের বিজয় সৌধ হিসেবে তৈরি করেছিল। এইভাবেই করা আছে। ওগুলো কিছু মানে আগেকার পুরানো বস্তু ছিল, সেই বস্তুগুলোকে ওনারা মানে যে কলকাতার লালবাজার না কি বলছে, ওখান থেকে মানে রাত্রে চুরি করে নিয়ে যাচ্ছিল, যে পুলিশ আবার খবর দেয়, যে ওখান থেকে এসে সেই বস্তুগুলো খুলে নিয়ে চলে যায়। আচ্ছা কাকু, আচ্ছা আপনি এই যে যুদ্ধ প্রাঙ্গণ, মানে এই যে 267 বছর পর এই যে এখানে যে রক্তে লাল হয়েছিল যে মাটি, সেই মাটিতে আপনি বসবাস করছেন এত বছর ধরে, তা আপনার কি কোনো ফিল হয়, মানে কিছু অনুভব কি এত বছরে কিছু করেছেন? আমি কি করব, আমরা যে বছরে হয়তো একদিনকে ঠাকুরের নাম করে, যে আমরা যেহেতু হিন্দু, তো হিন্দু সমাজে যদি 15 আগস্ট বলছে, ওই দিনকে একটু পতাকা তুলি, এবং ওই যে আপনার কী বলছে 23শে জুন, ওই দিনকে হয়তো একটু 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, ওই দিনকে আমরা একটু হয়তো কাজ কামাই করে। না আমি এটাই বলতে চাচ্ছি, মানে যে কোনো অলৌকিক ঘটনা বা কোনো কিছু ফিল করলেন, রাত্রে ঘোড়ার আওয়াজ শুনতে পেলেন, এইসব কি হয়? না না, ওই সব আমার জানা নেই অবশ্য। ওগুলো নাই, যে ভূত প্রেমীর মতন যে ভাব, ওগুলো কিছুই নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু আগে চাষ করতে গেলে দেখতাম যে কোনো জায়গায় মানুষের গোটা হাড় মার, এগুলো মানে যারা ওই সেই 200 বছর আগে পড়ে আছে মাটি খুঁড়তে গিয়ে সেগুলো পেতেন। ওগুলো কেমন হয়েছে, মাটিগুলো এখন বৃষ্টি হচ্ছে, তাদের যেমন উঁচু জায়গায় যেগুলো ছিল ধীরে ধীরে সমান হয়ে গেছে, তিন জায়গায় সেই হাড়গুলো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেইগুলো সেই মুঘল আমলের সেই হাড়, তাদের হাড়। হ্যাঁ, মানে আমরা সেই মানে ছোট্টবেলায় মানে বাবা নিয়ে যেত, হয়তো কি বলতো, এই ওটা হাত দিই না, ওটা সেই যুদ্ধের ওই সেই মৃত্যুর হাড়, ওগুলো সেই হাড়গুলো কি করতেন আপনারা? কী করবো, ওই জমির এক সাইডে আবার রেখে দিত, দিয়ে আবার জমি চাষ করতো। আচ্ছা, তখন তো জঙ্গল ছিল, তখন তো এত মানুষের, সেটা হয়তো সেই হাড়টাই হয়তো আমাদের দেশ, মানে এই বাংলাকে রক্ষা করার জন্য যে সৈনিকরা ছিল তাদেরই হাড়। হ্যাঁ, সেটা 100%। কারণ শুধু মির্জাপুরই তো জায়গাটা নষ্ট করলে, তা নাহলে তো নষ্ট হওয়ার কথা ছিল না। একদমই ঠিক। কেন নবাব অরিজিনালি ভালো ছিল বলে ইংরেজদের সঙ্গে ওই রফাতে রাজি হয়নি। রফায় রাজি হলে পরে হয়তো যুদ্ধটা হতো না। একদমই ঠিক, আমি যেটুকু না বুঝতে পারছি আমার জ্ঞান থেকে। একদম ঠিক কথাই বলছেন। এবার রফায় মানে ও ভালো ছিল, যে আমার দেশে যেন কোনো বাইরে থেকে রাস্তা থেকে কোনো কেউ না আসে, একদম ঠিক। তার জন্য হয়তো সে রফায় রাজি হয়নি বলে ওই জন্য মির্জাপুরকে মির্জাপুর অ্যাকচুয়ালি ওদের সাথে ট্যাপে ছিল, যে ওকে স্বাধীন নবাব করা হবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরে
ওকে ইয়ে করা হলো, লালসা দিয়ে। লালসা দিয়েছে, এবার সেই লালসাতে মির্জাফর রাজি হয়ে গেছে, তার জন্য হয়তো দেখা যাচ্ছে নবাবকে ধরিয়ে দিল। আমরা যে ওর কোনো জন্য, গল্প হ্যাঁ শুনেছি, হ্যাঁ। তবে আপনি যে এই মাটিতে থেকে এই মাটির এই ভূমির যে আসল সত্যটা আপনি জানেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ কাকু আপনাকে। হ্যাঁ, যাক, আমার নাম পরিমল মণ্ডল। আচ্ছা আচ্ছা। আমি এখানেই থাকি, এই যুদ্ধ মনুমেন্টের পাশে। এখানে আছি আমার জন্মই এখানে। আমার অসুবিধা হয় না, এখানকার মানুষজন খুবই ভালো, সবার সঙ্গে একসঙ্গে হেসে খুঁজে দাঁড়ায় সারা রাত দিন, কোনো টেনশন নেই। মানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে। বাহ, হেভি পিও সবাই বন্ধু। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তো ওখানে একজন মানে এই স্থানীয় বাসিন্দা, উনি প্রায় ওনার মানে পৈতৃক মানে সূত্র ধরে উনি আছেন আর কি। তো ওনার মুখ থেকে অনেক কিছু এর সম্বন্ধে জানতে পারলাম, খুব ভালো লাগলো বেশ। তো এখন চলে এসলাম তার পার্শ্ববর্তী আর এক বাড়িতে। এই বাড়িটার অবস্থা দেখেন, এই বাড়িটার অবস্থা কিন্তু মোটামুটি বেশ জরাজীর্ণ। আচ্ছা, আপনাদের এই যে সময় ঝড় বৃষ্টি টিষ্টি হয়, সে সময় মানে কি অবস্থা হয়? কি জল টল তো পড়ে নিশ্চয়ই মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই উপরে ত্রিপল দিয়ে আছে। তা আপনাদের মানে কোনো যদি মানে অসুবিধা হয়, তা আপনারা দৌড়ে কোথায় যান তখন? আমরা কোথায় যাবো, 2000 সালে যখন অসুবিধা হয়েছিল 2000 সালে, এখানে প্রায় 6-7 ফুট জল এখানে। তা কোথায় গেছিলেন তখন? এখানে ওই নই গ্রামের ভেতরে চলে গেছিলাম, যে ছাদের ওপর ছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে পুকুরটা, এই পুকুরটা তো এটা শোনা যায় যে এটা হচ্ছে খৈতান কোম্পানির যে চিনির কল, তাদের ওই কোম্পানির ওই চিনির, আর চিনির যে কলটা সেটা কি ওইটা, তাই তো? ওই পাশেরটা? হ্যাঁ, ওই দিকে আছে। ও আচ্ছা আচ্ছা। সুগার মিল। আচ্ছা, এই পুকুরটা কি মানে গঙ্গা টঙ্গার সাথে মিলিত আছে নাকি? না, এখন মিলিত না, আগে ছিল। আগে ছিল মনে হয়। তো এই পুকুরটাকে আপনারা গ্রামবাসীরা কিভাবে ব্যবহার করেন? আমরা ব্যবহার কীভাবে করি, সামনে ওই কোম্পানির হেফাজতে কোম্পানি লিজ দেয়। ও আচ্ছা আচ্ছা। আবাদ করতে। আচ্ছা, আপনারা কি এই মানে আপনারা তো এখানকারের অনেক আদি পুরনো বাসিন্দা, হ্যাঁ। তা আপনারা এই যে সময় খৈতান কোম্পানির এই এখানে মানে চিনির কল বা মিল ছিল, তা আপনারা কি কাজবাজ করতেন সে সময় নাকি? হ্যাঁ, আখ চাষ করতেছ। ঠিক আছে, আপনি তাহলে কি কাজ করেন এখন? আমি একটা শিল্পী ম্যান। ও মানে কি শিল্পী একটু বলেন? কীর্তন। ও, কীর্তন গান করেন, বাহ খুব ভালো। তো ভালো থাকবেন। তো এই বাঁধের পাশ দিয়ে অ্যাকচুয়ালি এই যে বাঁধটা দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি, মানে পলাশীর প্রান্তরের মধ্যেই আমরা ঘুরছি। তো বাঁধের পাশ দিয়ে কিন্তু কিছু বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন এরকম টিন দেওয়া। তবে এই বাড়িগুলোর একটু আপনারা ভাবুন যে ওই পাশে যেহেতু বললো আদিগঙ্গার সাথে মিল আছে, বা এখান থেকে ভাগীরথী যে জলটা চলে আসে, তখন কিন্তু এই বাড়িগুলো পুরো ডুবে যায়, তারা কিন্তু এরকম জায়গায় রাস্তায় উঠে থাকে। তো এই হচ্ছে এই পলাশী প্রান্তরের গ্রামের অবস্থা। তো আরও সামনে যাচ্ছি, চলুন আপনাদের দেখাই। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু বহু ছেলে পেলে বিকালবেলায় তারা শ্যুট করতে আসে, তাদের রিলস হোক বা কোনো ইউটিউব গানের শ্যুট, তার জন্য এই জায়গাটাকে তারা চুজ করে। তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, চলুন। তো আমি সঠিক জানি না, তবু আমি যেটুখানি জানতে পারলাম সেটা হচ্ছে এই যে পলাশীর যে নামকরণটা করা হয়েছে, তো এই পলাশী নদিয়া জেলার একদম কিন্তু শেষ প্রান্তর, আর এইটার ওই পাশে যে গঙ্গা রয়েছে, এই গঙ্গার ওপাশে পার হলেই চলে যাচ্ছে মুর্শিদাবাদ জেলা। তো এই পলাশীর নামটা হয়েছে, এই এলাকায় কিন্তু বিস্তৃত জুড়ে একেবারে পলাশ গাছ ছিল, আর তার কারণেই নাম হয়েছে পলাশী। আর তারপরে মানে প্রচুর আম বাগানও ছিল। তো সৈন্যরা যত মানে যারা যুদ্ধরত অবস্থায় আসতো বা আগের থেকে যুদ্ধ পরিকল্পনার জন্য সৈন্য প্রেরণ করা যে সময় হয়েছিল, সেই আম গাছের তলায় তারা বিশ্রাম নিত। তবে সেই আম গাছ এখন কিছুই নেই, হয়েছে তারপর কদম গাছ, তারপর লেবু গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ। এবং এখন যেই পরিস্থিতি আছে, এখন গাছে মানে একটা অভয়ারণ্যের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বিভিন্ন রকমের গাছে এখানে বোঝায়। আর পার্শ্ববর্তী যত চাষিরা আছে, তারা কিন্তু এই সমস্ত জমিটাকে তাদের নিজের চাষযোগ্য করে তাদের একটা অর্থ উপার্জনের ব্যবস্থা করেছেন এই পলাশীর রক্তে রাঙা সেই মাটিকে। তো দেখুন মোটামুটি জল আসা শুরু হয়ে গেছে। আর এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই রাস্তাটা দেখুন কত মানে কাদা রয়েছে এখানে। তো এই বাড়ির যে রাস্তাটা, সেটা হচ্ছে এইভাবে স্লিপ কাটতে কাটতে যিনি থাকেন আর কি, তার নামতে হয়। তো দেখুন এই হচ্ছে বাড়িটার পরিকাঠামো। যদি কোনো বয়স্ক লোক থাকে তার কি অবস্থা হয় কে জানে। এই দেখেন স্লিপ কেটেছে, তার মানে কোনো একটা সময় আসতে গিয়ে। এবার আমি স্লিপ না কাটি, পুকুরে চলে যাচ্ছিল। তো এই যে হচ্ছে বাড়িটা দেখতে পাচ্ছেন, ডোয়া টোয়াগুলো সব বর্ষা বৃষ্টিতে ভেঙে পড়েছে। তবে জলটা যে সময় উপর থেকে গড়িয়ে আসে, এই যে নালাটা হয়ে এখান থেকে বেরিয়ে আবার এই জলাশয়টার মধ্যে চলে যায়। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে আরও কিছু জিনিস রয়েছে। সেটা হচ্ছে একটা কল রয়েছে নষ্ট, একটা ল্যাট্রিন রয়েছে, সেটা ইউজ হয় না। হয়তো বাড়ির কেউ আসেন, তারা কাজবাজ করে রাতটুকু কাটায়,
নিজের সংসার চালিয়ে তারপর আবার মাঠে ঘাটে কাজ করতে চলে যায়। তো এই পলাশী যে প্রান্তর, রক্তে রাঙা যে প্রান্তর, সেই প্রান্তরের মধ্যে যে গ্রামটা, সেই গ্রামের যে দৃশ্যটা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।